জিয়াউর রহমান ওয়ান্টেড যে আমাদের ল্যান্ড রিসোর্সকে আরও বাড়াতে হবে, ল্যান্ড রিসোর্সের বাড়িয়ে তাকে ল্যান্ডের মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়াতে হবে। আমাদের ওয়েল রিসোর্স আছে, আমাদের গ্যাস রিসোর্স আছে। অয়েল এবং গ্যাস যে আজকে এনার্জি ক্রাইসিস এটা হচ্ছে, এই এনার্জি ক্রাইসিস আমাদের থাকতো না। ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করে আমরা সেচ কর্মক্রম, সেচের কাজ কারবার শুরু করলাম। সেচের এই ব্যবস্থাটা নেওয়ার ফলে দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়ে গেল। ল্যান্ডের ভিতরে মানুষের ঘরবাড়িও বেড়েছে, মানুষের পপুলেশনও বেড়েছে। সব কিছু বাড়ার পরেও কিন্তু খাদ্য ঘাটতি আমাদের নাই। আমি ছাত্র রাজনীতির অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলাম। ছাত্র জীবন থেকেই আমি রাজনীতি করেছি। আমার পারিবারিকভাবে আমি উত্তরাধিকার সূত্রেই আমি রাজনীতির সাথে জড়িত। আমি রাজনীতির বিভিন্ন অঙ্গন দেখেছি। ছাত্র জীবনে পাকিস্তান, তদানীন্তন পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, জেল জুলুম অত্যাচারে নির্যাতিত হয়েছি, জেলেও ছিলাম, মারও খেয়েছি। আমি ছাত্র জীবনের পরে যখন কর্মজীবন আমার শুরু হয় সাংবাদিকতার মাধ্যমে। সাংবাদিক জীবনেও আমি দেখেছি হাউ পলিটিক্স কিভাবে রুল করে, দেশকে কিভাবে পরিচালিত করে, কিভাবে দেশ পরিচালিত হয়। রাজনীতিবিদদের সাথে কৌটোভাষা করেছি, ওইসব দেখেছি। আমি এটুকু বলতে পারি যে বর্তমান অবস্থা দেশের, যে তুমি রাজনৈতিক অবস্থা এবং রাজনৈতিক যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে বর্তমানে, এটা যেমন কঠিন একটা অবস্থানে বাংলাদেশ অবস্থান আছে। একটা সময় যাচ্ছে যে সময়ে আন্তর্জাতিক পরিমণ্ডল অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে আছে। আন্তর্জাতিক পরিমণ্ডলের একটা প্রেশার সমগ্র পৃথিবী জুড়ে চলছে, অন অল দি কান্ট্রিজ। বাংলাদেশেও তার বাইরের কেউ না। বাংলাদেশে এই পরিমণ্ডলের একটা সব থেকে রকমের ছোট দেশ, অন্যতম ছোট দেশ। রিসোর্স আমাদের আছে, কিন্তু আমরা সেটা পুরোপুরি এক্সপ্লয়েট করতে পারিনি। পুরোপুরি এক্সপ্লয়েট যদি করতে পারতাম তাহলে আমরা আজকে অনেক বড় হতে পারতাম। সে রিসোর্স এক্সপ্লয়েটেশন হয়নি। আমাদের দেশ যদি শক্তিশালী, অর্থনৈতিকভাবে শক্তিশালী থাকতো তাহলে আমরা কারো মুখাপেক্ষী থাকতাম না। কিন্তু এখনো আমরা অর্থনৈতিকভাবে তেমনভাবে সচ্ছলও না, অর্থনৈতিকভাবে আমরা কিন্তু স্বাবলম্বীও না। আমাদের মোটামুটি কিন্তু পরনির্ভরশীলও না, এটাও সত্য কথা। আমাদের নিজের অর্থনীতির পরে আমরা দাঁড়িয়ে থাকতে পারি, তার মতো অবস্থান আমাদের আছে। আজকে দীর্ঘ পরিক্রমায়, রাজনৈতিক পরিক্রমায়, দীর্ঘ পথ চলায়, স্বাধীনতা যুদ্ধের পরপর যে অবস্থাটা ছিল তার থেকে আমরা অনেক এগিয়ে এসেছি, এটা সত্য কথা। কিন্তু এখনো আমরা পুরোপুরি যে নিজেদের অবস্থানকে সুদৃঢ় করে বলবো যে আমরা তোমাদেরকে মানি না, তোমাদের সাথে আমরা করবো না, করতে পারি না। আন্তর্জাতিক ব্রাদারহুডের সাহায্য সহযোগিতা আমাদের প্রয়োজন। সে আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা আমরা নেবার জন্য চেষ্টা করি। আন্তর্জাতিক ব্রাদারহুড মানে ইন্টারন্যাশনাল ব্রাদারহুড, তার ভিত্তিতে আমরা একে অন্যের সাথে সম্পর্কটা ডেভেলপ রাখতে চাই। কারোর সাথে শত্রুতা করতে চাই না, কারোর সাথে কনফ্লিক্টে যেতে চাই না। আমরা আমাদের নিজেদের দেশকে অগ্রগতির জন্য যার সাথে যেটুকু সহযোগিতার প্রয়োজন আমরা সেই সহযোগিতার, তাদের হাত প্রসারিত করতে চাই, আমাদের হাতও প্রসারিত করতে চাই, প্রসারিত দেখতে চাই এবং আমরা প্রসারিত করতে চাই। এবং অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হতে পারবো যদি আমাদের রিসোর্সগুলো যদি আমরা এক্সপ্লয়েট করতে পারি। পুরোপুরি রিসোর্স এক্সপ্লয়েট করার আমাদের সুযোগ এসছে। আমি মনে করি যে এক সময়ে আমাদের
এই অর্থনৈতিক রিসোর্স আমাদের যে রিসোর্স মোবিলাইজেশনের এটা ছিল, আমরা ডিপেন্ডেন্ট ছিলাম অন ফরেন এইডসের উপরে। আমাদের সেই ফরেন এইডসের উপরে কিন্তু ডিপেন্ডেন্সটা অনেক কেটে গেছে। আমরা এখন মোটামুটি একটা ডেভেলপিং স্টেজে আছি, ডেভেলপিং স্টেজ। আমরা কিন্তু ওই মধ্য আয়ের ইনকাম গ্রুপের মধ্যেও এখনো আসি নাই, তবে আমরা যদি আরো একটু চেষ্টা করি তাহলে এসে যাব। যেমন আমি মনে করি যে আমাদের কিছু কিছু রিসোর্স এরিয়া আছে, যে কোনো রিসোর্সে যদি আমরা এক্সপ্লয়েট করতে পারি উইথ ফরেন অ্যাসিস্ট্যান্স এবং টেকনোলজিক্যাল নো হাউ, যদি আমরা সেই রিসোর্সগুলো যদি এক্সপ্লয়েট করতে পারি তাহলে আমরা স্বাবলম্বী হতে পারবো এবং আমরা একটা উন্নত দেশ হতে পারবো। আমাদের সমুদ্র, আমাদের নদী, সমুদ্র উপকূল, সমুদ্রের যে ইকোনমিক জোন আছে, ইকোনমিক জোনের সাথেই কিন্তু সংলগ্ন একটা ল্যান্ডমাস ফর্ম করছে, বিশাল আকৃতির ল্যান্ডমাস ফর্ম করছে, ইটস ইকুয়াল টু বাংলাদেশ। ওই ল্যান্ডমাসটা যদি আমরা দ্রুততার সাথে আমার ফরমেশনে নিয়ে আসতে পারি তাহলে আমাদের ল্যান্ডের কোনো অভাব হবে না। ইট উইল বি অ্যানাদার বাংলাদেশ। এইটার কয়েকটা প্রবলেমস রয়েছে, যে প্রবলেমসগুলো আমি আমার আমার কিছু পড়াশোনার মাধ্যমে আমি জেনেছি যে আমাদের যে ল্যান্ড মাস, যেটা আমাদের বে অফ বেঙ্গলে আস্তে আস্তে উঠছে, এইটার আমাদের এখানে যেমন হিমালয়ান গ্লেসিয়ার, হিমালয়ের যে বরফ জমে থাকে, সেই গ্রীষ্মকালে এই বরফগুলো গলে, এবং গ্রীষ্মকালে বরফ গলা এবং পানি, বৃষ্টির পানি সাথে ওই পানিটা আমাদের এই নদীপথে দিয়ে আমাদের সমুদ্রে চলে যায়। এই নদীপথের মাঝে, এই এই যাতায়াতের মাঝে 3.5 ট্রিলিয়ন টনস অফ অ্যালুভিয়াল সয়েল, এটা আমি আজকে থেকে 20 বছর আগের কথা বলছি, 20 বছর আগে এস্টিমেটটা ছিল, এখন আরো বেশি যায়। এই 3.5 ট্রিলিয়ন টনস অফ অ্যালুভিয়াল সয়েল এই নদীপথ দিয়ে সোজা বে অফ বেঙ্গলে চলে যায়। বে অফ বেঙ্গলের তলদেশ থেকে, আমাদের সমুদ্রের তলদেশ থেকে সোয়াস অফ নো গ্রাউন্ড বলে, নদী প্রবাহিত হয় আর একটা, সোয়াস অফ নো গ্রাউন্ড বলে ওটাকে। সেই সোয়াস অফ নো গ্রাউন্ড হয়ে ওরা চলে যায়, কোথায় যে হারিয়ে যায় তার ঠিক না। আমরা এটাকে আমরা স্টোর করতে পারি না, আমরা সংরক্ষণ করতে পারি না। যদি আমরা ধরে রাখতে পারতাম তাহলে এতদিন আমাদের ল্যান্ড মাসটা ফর্ম হয়ে যেত, আমাদের ল্যান্ডের কোনো প্রবলেম থাকতো না। এখন টেকনোলজিক্যাল নো হাউ এত বৃদ্ধি পেয়েছে, যেমন নেদারল্যান্ডস, তারা কিন্তু সমুদ্র গর্ভ থেকেই তাদের দেশটাকে গড়ে তুলেছে। ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারপরে সিঙ্গাপুর, চীন, চীনের একটা বিরাট দেশ তৈরি করেছে বাংলাদেশের সমতুল্য। সমুদ্র থেকে তার ওই সিলটেশনের মাধ্যমে, সয়েল কনস্ট্রাকশনের মাধ্যমে, কনসেন্ট্রেশনের মাধ্যমে তারা দেশ গড়ে তুলেছে সমুদ্রের মধ্যে। আমরা যেটা যতদূর জানি, যতদূর আমাদের আইডিয়াতে আমরা দেখতে পাই, যে আমাদের এখান থেকে যে অ্যালুভিয়াল সয়েল আমাদের নদীগর্ভে চলে যাচ্ছে সোয়াস অফ নো গ্রাউন্ড হয়ে, কোথায় হারিয়ে যাচ্ছে আমরা জানতাম না, কিন্তু সেটা এখন দেখা যাচ্ছে ডিপোজিটেড হচ্ছে ইন অস্ট্রেলিয়া, অ্যাডজাসেন্ট টু অস্ট্রেলিয়ান। আমরা যদি ধরে ভাবতাম তাহলে কিন্তু আমাদের ল্যান্ড পম্প হয়ে যেত। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সি রিসোর্সের যেটা আমাদের আছে, সেই সি রিসোর্সও আমাদের কিন্তু আমরা এক্সপ্লয়েট করতে পারিনি। আমাদের যে সি রিসোর্স, সে সি রিসোর্স এত মানে ভাস্ট রিসোর্স রয়েছে আমাদের সি রিসোর্স, যে আমরা যদি 1% অফ দ্য সি রিসোর্স যদি আমরা কমপ্লিট করতে পারতাম, তো মোবিলাইজ করতে পারতাম, তাহলে আমাদের খাদ্য অভাব হতো না। আমরা যখন এখানে যখন দেশ স্বাধীন হয়
তখন আমার খাদ্য ঘাটতি ছিল, তখন 7.5 কোটি মানুষের বসবাস ছিল। তখন খাদ্য ঘাটতি ছিল 30 লক্ষ মেট্রিক টন, 30 লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। এখন তো হচ্ছে আমাদের 18 কোটি লোক। আমাদের খাদ্য ঘাটতি কিন্তু নাই। আমাদের খাদ্য ঘাটতি যেটুকু অল্প স্বল্প আছে সেগুলো আমরা ইম্পোর্ট করা হয়, সেটা খুবই মিনিমাম, খুব কম। যেখানে 7.5 কোটি লোকের, যেখানে 3 কোটি এই 30 লক্ষ মেট্রিক টন আমাদের খাদ্য ঘাটতি ছিল, সেখানে এখন আমাদের খাদ্য ঘাটতি নাই। কারণ হচ্ছে যে আমরা উই কুড এক্সপ্লয়েট আমাদের ল্যান্ড রিসোর্স। আমরা এটা এটা স্টার্টেড হয়েছে ফ্রম জিয়াউর রহমান, ইটস ট্রু। এটার কোনো নয়, জিয়াউর রহমান ওয়ান্টেড যে আমাদের ল্যান্ড রিসোর্সকে আরও বাড়াতে হবে, ল্যান্ড রিসোর্সের বাড়িয়ে তাকে ল্যান্ডের মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়াতে হবে। খাদ্য উৎপাদন বাড়াবার জন্যে উনি সেচ প্রকল্প উনি হাতে নিয়েছিলেন। আমি সেচ প্রকল্পের পরে আসছি, তো আমাদের সেটা করা হয়নি, সেটাকে করতে পারিনি আমরা। যাক, সমুদ্রের যে শুধুমাত্র যে মাছ আছে তাই না, সমুদ্রের যে রিসোর্স আছে, ফাঙ্গাস, উইড আর অন্যান্য যেগুলো আমরা খাই না কিন্তু বিদেশে খাই, সবগুলো খায়, সেগুলো যদি আমরা এক্সপ্লয়েট করি তাহলে আমাদের খাদ্যের অভাব কখনোই হবে না। আর তার উপরে এটা সার্ভে একটা সার্ভেও করেছিল 1974-এ একটা সার্ভে করা হয়েছিল। সার্ভেতে একটা রিভিল করেছিল, আমি তখন সাংবাদিকতা করতাম, তো সার্ভেতে একটা রিভিল হয়েছিল যে আমাদের সমুদ্র তলদেশে গ্যাস এবং অয়েল দুটোই আছে বাংলাদেশ। আমাদের ইকোনমি জন্য সমুদ্রের আমাদের যে এরিয়ার মধ্যে এখানে অয়েল অ্যান্ড গ্যাস দুটোই আছে। আমরা সেটা যদি এক্সপ্লয়েট করতে পারি, কিন্তু আমাদের সেই রিসোর্স ছিল না, এক্সপ্লয়েট করার রিসোর্স ছিল না। আর যেসবগুলো দেশের সাথে আমরা কন্ট্যাক্ট করতে চেয়েছিলাম তারা এত হাই ডিম্যান্ড ছিল, যাতে করে আমরা সাস্টেন করতে পারতাম না বলে সেটা করা হয়নি। এরপরে চেষ্টাও করা হয়নি, কিন্তু আমাদের এই উদ্যোগটা নেওয়া উচিত। আমাদের অয়েল রিসোর্স আছে, আমাদের গ্যাস রিসোর্স আছে। অয়েল এবং গ্যাস, যে আজকে এনার্জি ক্রাইসিস এটা হচ্ছে, এই এনার্জি ক্রাইসিস আমাদের থাকতো না। আরেকটা জিনিস তোমাকে বলছি, বার্মায় কিন্তু অয়েল রিসোর্স আছে, তারা এক্সপ্লয়েট করেছে। বার্মার এই লাইন দিয়ে ইন্ডিয়াতে ত্রিপুরা এবং আসাম, এখানে কিন্তু আসামে ওখানে তেল পাওয়া যায়, তেলের খনি, তেলের কূপ আছে, তেল উৎপাদন করে, বার্মায় তেল উৎপাদন করে। লিঙ্কটা হচ্ছে এটা। বাংলাদেশে দেখো, আমাদের চিটাগং থেকে শুরু করে সিলেট হয়ে ওদিকে ত্রিপুরা, আসাম, বার্মার থেকে শুরু করে, তার মানে বার্মায় যখন তেল আছে, আসামে যখন তেল আছে, আমাদের এখানে তেল থাকতে বাধ্য। কিন্তু আমরা এখনো পর্যন্ত প্রতিদিন আমরা কয়েকশো ব্যারেল আমরা এখান থেকে ক্রুড অয়েল পাই, গ্যাসের সাথে আমরা ক্রুড অয়েল কিন্তু পাই। আমরা, তার মানে আমাদের এখানে অয়েল আছে, আমরা সেই রিসোর্স আমাদের নাই যে আরও ডিপে যাওয়া এবং আমরা অয়েল এক্সপ্লয়েট করা। কিন্তু অয়েল এক্সপ্লয়েট হতে এনার্জি ক্রাইসিস আমাদের থাকতো না। আজকে যে এনার্জি ক্রাইসিসের কথা চিন্তা করছি আমরা, যার জন্য তেল ইম্পোর্ট করা হচ্ছে, অমুক হচ্ছে, এই অর্থটা আমাদের বেঁচে যেত, আমাদের থাকতো, কিন্তু আমরা করতে পারি নাই। এটা বিকজ অফ পাস্ট রেজিমের গাফিলতির জন্য। আমাদের এই চিন্তার ভিত্তিতে আসি নাই। আর দ্বিতীয়ত হচ্ছে সি রিসোর্স আমরা এক্সপ্লয়েট করতে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে চীন সফরে গেছিলাম। আমি রাষ্ট্রপতির সাথে আমি অ্যাটাচ ছিলাম, আই ওয়াজ অ্যাজ এ জার্নালিস্ট, আই ওয়াজ অ্যাটাচ টু রাষ্ট্রপতি। তো চীন সফরে গেছিলাম। চীন সফরে যে
রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি কয়েকটা কমুন দেখেছিলেন, কমুন ভিজিট করেছিলেন। কমুন ভিজিট করার কারণটা ছিল যে হাউ দে রান কমুন। কমুনটা কি? একটা কমুন মানে ওদের একটা এরিয়া ভিত্তিক এক একটা স্বনির্ভর এরিয়া তৈরি করা। স্বনির্ভরটা কিভাবে করেছে তারা, তাদের ভিতরে যে কাজটা করেছে, ওখানকার যে ওদের যে পলিসি মেনটেন করেছে, এটা আমরা দেখি। আমি এটার পরে আমি লেখাও ছিল আমার, বহু আগের তো, সেই 1979 কি 79ই হবে, খুব সময় 78 কেউ 79-এ আমি জিয়াউর রহমানের সাথে গেছিলাম চীন সফরে এন্টুরাজি মেম্বার হিসেবে। ওইখানে যে আমরা তিনটা জিনিস দেখেছি। কমুনে বিস্তৃত ল্যান্ড চাষ হচ্ছে, বিভিন্ন রকমের, বিভিন্ন পদ্ধতি, বিভিন্নভাবে চাষ হচ্ছে, বিভিন্ন, একদিকে ফল ফলারি, একদিকে ধান, চাল ধান উৎপাদন হচ্ছে, এরকম বিভিন্ন ফল ফলারি বাগান টাগান করছে, বিভিন্ন রকমের সমস্ত ওয়াটার রিজার্ভার থেকে পানি ইউজ করে। ওয়াটার রিজার্ভার কিভাবে হয়েছে? ওখানকার যে নদী নদী ছিল, নদীর থেকে পানি ওয়াটার রিজার্ভের মধ্যে নিয়ে আসছে, সেই ওয়াটার রিজার্ভের মধ্যে পানি সংরক্ষণ করে চাষ করেছে। আর একটা জিনিস করেছে কি, ওই ল্যান্ডের মধ্যে, আমাদের দেশে গ্রাম দেশে দেখো না, জমির মধ্যে ঘর বানায় রাখছে, ওই ঘরগুলোকে তারা কনসেন্ট্রেটেড করেছে, ওই ঘরগুলোকে তুলে নিয়ে একটা জায়গায় এসে বসবাসের ব্যবস্থা করেছে, মানে এক জায়গায় কনসেন্ট্রেট করে স্যাটেলাইট টাউন হিসেবে তৈরি করেছে তারা। আর তৃতীয় হচ্ছে যে ল্যান্ড ডিমার্কেশন, আমাদের আইল বলে না, আমরা জমির ভিতরে আইল আছে, এই জমির ভিতরে আইল যেগুলো আছে ওরা ডিমার্কে ওই ডিমার্কেশন অফ ল্যান্ড করায়। ডিমার্কেশন অফ ল্যান্ড, একজনের জমি আরেকজনের জমি, এই ল্যান্ডগুলোকে তারা, তার জমির পরিমাণ নির্ধারণ থাকলো, কিন্তু ল্যান্ডগুলোকে ওই তারা ডিমার্কেশনটা উঠিয়ে দিল। ডিমার্কেশনটা উঠিয়ে দেওয়ার পিছনে কারণ হচ্ছে কত 100 একর জমি এক একটা কমিউনে তারা আর্ন করলো। চিন্তা করে দেখো, সমস্ত ডিমার্কেশনগুলো যে থাকে, ডিমার্কেশনেই হয়তো কয়েকশো হাজার একর জমি হতে পারত, নষ্ট হয়েছে। ওগুলো তো ফসল হচ্ছে না, তো ওই জমিতে হচ্ছে ফসল উৎপাদন করতে পারে। তার মানে তিনটা জিনিস। এবং সাথে সাথে কি করলো, ওই রিজার্ভার থেকে তারা কৃত্রিম উপায়ে রিজার্ভের পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করলো, হাইড্রো ইলেকট্রিকের উৎপাদন করলো। হাইড্রো ইলেকট্রিক উৎপাদন করে ওইখানে সেচ ব্যবস্থা করছে, স্যাটেলাইট টাউনে তারা বিদ্যুৎ দিয়েছে, এবং তারা সুখে স্বাচ্ছন্দ্যে বাস করছে। প্রত্যেকেই তাদের আর্নিংস যেটা থাকছে, সেটা তো আর্নিংস, তাদের নিজস্ব আর্নিংসের ব্যবস্থাটা সেখানে করছে। এই সিস্টেমটা চালু করার জন্য জিয়াউর রহমান কিন্তু খালকাটা প্রোগ্রাম শুরু করেছিলেন। বুঝতে পারছো? খালকাটা প্রোগ্রামের উদ্দেশ্যই ছিল ওয়াটার রিসোর্স রিজার্ভার, আমাদের যে পানি, বৃষ্টির পানি হোক, নদীর পানি হোক, যে খালের ভিতর দিয়ে প্রবাহিত হয়, ওইটাকে চ্যানেলাইজ যেতে হয়, নাব্যতা যাতে পায়, এবং ওয়াটার রিসোর্স যাতে আমরা নষ্ট না হয়, তার জন্য রিজার্ভার তৈরি করা, এটা ছিল প্রথম উদ্দেশ্য। এবং সাথে সাথে ওই রিজার্ভার থেকে সেচ ব্যবস্থার উন্নতি করা। উনি সবসময় যে মিটিংয়ে বলতেন, আমরা 3টা সব ফসল উৎপাদন করতে চাই, বছরে এক জমিতে 3টা ফসল উৎপাদন করতে চাই। এখন কিন্তু 2টো 3টেও হয়। আগে কিন্তু এটা একটা ফসলে, এক ফসলি জমি ছিল। তো বাচ্চাদের কাছে শুনে দেখো যে এক ফসলি জমি ছিল, এক ফসলে আমাদের খাদ্য অবস্থা হয়েছিল। এখন সেই কারণের জন্য এখন আমরা উৎপাদন করি, আমাদের আগে ছিল 1 কোটি মেট্রিক টন খাদ্য উৎপাদন করতাম, এখন 3.5 কোটির উপরে আমাদের খাদ্য উৎপাদন হয়। এরা আর আমরা, আমি তো মন্ত্রণালয়ে ছিলাম, কিন্তু এগ্রিকালচার মিনিস্ট্রিতে ছিলাম না, কিন্তু ক্যাবিনেটে যখন বসতাম সকলে, তখন প্রত্যেকটা মিনিস্ট্রির উপরে আলোচনা হতো। তখন একটা জিনিস হয়েছিল, কিন্তু সায়েন্টিস্ট অনেকে পক্ষে বলেছিলেন, অনেকে বিপক্ষে বলেছিলেন। আমরা যখন বললাম যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিসোর্স ইউজ করতে হবে,
যেহেতু আমরা রিজার্ভার করতে পারছি না, খালকাটা সম্পর্কে নানা রকমের কথাবার্তা উঠছে, আমাদের তাহলে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিসোর্স আমাদের ইউজ করতে হবে। আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিসোর্স করার জন্যে আমরা ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করলাম। ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করে আমরা সেচের কাজ কারবার শুরু করলাম। সেচের এই ব্যবস্থাটা নেওয়ার ফলে দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়ে গেল, সেটাকে আরও সমৃদ্ধ হয়েছে, এখন 3 গুণ হয়েছে খাদ্য উৎপাদন, 3 গুণেরও বেশি হয়েছে। তারপরে কিন্তু লোক সংখ্যা বাড়ছে, ল্যান্ডের ভিতরে মানুষের ঘরবাড়িও বেড়েছে, মানুষের পপুলেশনও বেড়েছে। সব কিছু বাড়ার পরেও কিন্তু খাদ্য ঘাটতি আমাদের নাই। আমরা খাদ্যে এখন আমরা কিছু ভালো চাল আমরা বাইরে এক্সপোর্ট করতে পারি, করছিও। আর অল্প কিছু গমের উৎপাদন কম আছে, সেটা আমরা 1 টন মেট্রিক টন, 2 টন এরকম 1 লাখ মেট্রিক টন, 2 লাখ মেট্রিক টন এরকম হতে পারে, খাদ্য ঘাটতি হতে পারে, তার বেশি নাই।